সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছেন, এমদাদ সাথে আছে এবং সকালের বাংলাদেশে আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন এই পর্বে। তিনি একজন রবীন্দ্র গবেষক প্রীতম সেনগুপ্ত। প্রীতম সেনগুপ্ত, স্বাগত আপনাকে আমাদের শুভ সকাল। নমস্কার। আপনার কাজের যে পরিধি দেখছিলাম সেটা আসলে সত্যিই অনন্য, কারণ আমরা রবীন্দ্রনাথকে সবসময় তার গানের লেখা এবং তার গল্প এবং তার সাহিত্য নিয়ে সবসময় আমাদের আলোচনা এবং গবেষণাগুলো হয়। সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ক রবীন্দ্রনাথ এই বিষয়টা নিয়ে কখনো আসলে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে উঠে আসেনি। আপনাকে এই বিষয়টা কিভাবে আগ্রহী করলো? প্রথম কথা হচ্ছে যে রবীন্দ্রনাথকে আমরা অনেক রকমভাবে সংরক্ষণ করতে পেরেছি। তার গান মানে লেখা গান, তারপরে তার প্রবন্ধ, সমস্ত রকম লেখা, চিঠিপত্র, তার ব্যবহৃত জিনিস, কিন্তু তার কণ্ঠটাকে সেভাবে সংরক্ষণ করা যায়নি। সেটা আমাদের প্রযুক্তিগত কারণেই পারা যায়নি। ফলে রবীন্দ্রনাথ অসাধারণ গান করতেন, এই বিষয়টা বর্তমান প্রজন্মের কাছে একেবারেই নেই বলা যায়। মানে যারা সাধারণত গান লেখেন, রচনা করেন, তারাই আবার ভালো গান গান, এটা কিন্তু খুব একটা দেখা যায় না, অপ্রচলিত না। আসলে রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে আমি যখন গান গাইতুম তখন সেভাবে গান লিখতুম না, কিন্তু যখন গান লিখলুম তখন আমার গলা আর নেই, ভগবান সে গলাটা কেড়ে নিয়েছে। এই যে রবীন্দ্রনাথের গায়ক পরিচিতি, রবীন্দ্রনাথ যখন প্রথম কোথাও যেতেন, ছোটবেলা থেকেই দেবেন্দ্রনাথের সাথে প্রথম এসেছিলেন বাংলাদেশে, এবং গান কিন্তু প্রথম বাংলাদেশেই সর্বসাধারণের কাছে গেয়েছিলেন, এবং সেটা ব্রাহ্ম সমাজে। পরবর্তীকালে হিন্দু মেলা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় ব্রাহ্ম সমাজ এবং পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে উনি গান গাইতেন, এবং তার গান শুনে সেই সময়কার যারা রবীন্দ্র সহচর ছিলেন বা অন্যান্য যারা প্রভাবশালী মানুষ ছিলেন, তাদের স্মৃতিচারণে জানা যায় যে অসাধারণ গান করতেন, এবং যেখানে যেতেন সেখানে উনি বক্তৃতা তো দিতেনই, বিভিন্ন বিষয়ের উপরে দিতেন, কিন্তু বক্তৃতা দেওয়ার পরে শ্রোতারা শুধু বলতেন রবি ঠাকুরের গান, রবি ঠাকুরের গান, এবং দেড় ঘন্টা বক্তৃতা দেওয়ার পরেও ওনাকে গান করতে হয়েছে। এটা কি জেনেছেন তিনি যখন গান করতেন খালি গলায় করতেন কিনা, বাদ্যযন্ত্র ছিল কিনা? হ্যাঁ, এটা ইন্দিরা দেবী বলছেন যে ইন্দিরা দেবী রবীন্দ্রনাথের ভাইজি, উনি বলছেন যে রবি কাকা কখনো বাদ্যযন্ত্র বাজাতে পারতেন না, কিন্তু কোনো সময় হারমোনিয়ামের বা পিয়ানোর একটা রিড টিপে উনি সুরটা ধরে নিতেন, তারপরে খালি গলায় গান করতেন, এবং যেখানে যেখানে গান করেছেন সেখানে হারমোনিয়ামে বা পিয়ানোতে সঙ্গত করেছেন কখনো জ্যোতিরিন্দ্রনাথ, কখনো ইন্দিরা দেবী, কখনো দীনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, এবং এসরাজও করেছেন। ফলে এই পারিবারিক সূত্র থেকে ওনার এই গায়ক পরিচিতিটা ধীরে ধীরে সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল। এই যে রেকর্ড নেই, যে কটা রেকর্ড আছে সেটা তার ভাঙা গলা রেকর্ড। ফলে আমরা যারা পরবর্তী প্রজন্ম, তারা রবীন্দ্রনাথের এই রূপটা, যে রূপটা নিয়ে ওনার একটা প্রচ্ছন্ন গর্ব ছিল, অহং ছিল, সেটা আমরা একেবারেই পাইনি। আমাদের পেতে গেলে সেটা ওই বিভিন্ন মানুষের স্মৃতিচারণটাকেই পড়তে হয়, জানতে হয়। তো এই যে তিনি আসলে বিষয়টা আমাদের কাছে এতই আশ্চর্যের এবং সত্যি অবাক করার মতন একটি বিষয়, যে আমরা রবীন্দ্রনাথের এই যে গায়কী সত্তা বা তার গায়কীটা নিয়ে আসলে আমরা কত কম জানি। আপনি আসলে তার যে গানগুলো তিনি গেতেন, সেগুলো কি সাধারণত তিনি নিজের লেখা গানগুলোই গেতেন নাকি সেখানে অন্য কারো? প্রথমে ধরুন হিন্দুস্তানি কিছু সঙ্গীত শিখেছিলেন, বাড়ির পরিবেশে শেখাই হতো, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে প্রত্যেককেই সেটা করতে হতো। সেখান থেকে রবীন্দ্রনাথ যে যখন গান লিখছেন তখন ওখানে ভাঙা গান বলে, মানে বিভিন্ন গান, হিন্দুস্তানি গান, পাশ্চাত্য সঙ্গীত, এই তার প্রভাব থেকে রবীন্দ্রনাথ নিজের মৌলিক সত্তাটাকে নিয়ে এসেছিলেন গান রচনার দিকে, এবং যখন সাধারণ মানুষের কাছে গিয়েছেন তখন কিন্তু নিজের গানই গেয়েছেন। হ্যাঁ,
কারণ আমরা যখন যে কোনো সঙ্গীত শিল্পীর কথা চিন্তা করি, আমরা জিজ্ঞেস করি যে আপনি ছোটবেলায় কি গান শিখতেন, রবীন্দ্রসঙ্গীত শিখতেন না নজরুল গীতি শিখতেন? তো এই উনি কথাটা বলতে আসলে খুব অবাক লাগছে, আসলে রবীন্দ্রনাথ কার গান গেতেন? তো ওই তখন সময় বোঝা কার যায় যে গান তিনি আসলে তার মৌলিক গানই আসলে না, আসলে রবীন্দ্রনাথ তো ভাঙা গান গান। রচনা করেছেন, সেই সময় গান রচনা করার যে প্রেক্ষাপটটা সেটা ছিল যে তখন খুব ভালো একটা রেনেসা হয়েছিল, এবং সেই রেনেসায় সাহিত্যের দিকেই বেশি কিন্তু আমাদের প্রভাবটা বেশি পড়েছিল, সাধারণ মানুষের মধ্যে সেটা পড়েনি। এবং সাধারণ মানুষের যা ভাষা ছিল সেই ভাষা তখন বিভিন্ন জায়গায় সেই ভাষাতেই গান হতো, এবং রবীন্দ্রনাথ কিন্তু সেই ভাষাকে আমাদের এই আধুনিক জায়গায় নিয়ে এসেছেন। এটা মনে হয় তার ছোটবেলার পারিবারিক আবহ পরিবেশ এটা তাকে নিশ্চয়ই, নিশ্চয়ই। অনেক জায়গায় ইয়ে করেছে। নিশ্চয়ই। প্রীতম সেনগুপ্ত, আপনার একটা মৌলিক কাজ আছে রবীন্দ্র গানের স্বরলিপিকার, এটা নিয়ে একটু জানতে চাই। হ্যাঁ, আসলে আমি যেটা আমার মনে হয়েছে, আমি পড়তে পড়তে গিয়ে দেখেছি যে ইন্দিরা দেবী এক জায়গায় বলছেন রবীন্দ্রনাথ একটি মাত্র গানের স্বরলিপি করেছেন, এবং সেই গানটা হচ্ছে কি সত্য সকলই সত্য। এইটা গত দীর্ঘ বছর ধরে আমরা এই মানে তথ্যটাই জেনে এসেছি, এবং এই গানটা লেখা হয়েছিল প্রতিস্বরে, হ্যাঁ লিখেছিলেন। তো একটি মাত্র গানের স্বরলিপি করেছেন উনি, হাতে করেছেন, তাহলে বাকি এত গানের, যা গীতবিতানের এত গানের স্বরলিপি কীভাবে রক্ষিত হলো, কারা করলেন, জি। এটা আমাকে খুব স্ট্রাইক করেছিল। এবং তখন আমি রবীন্দ্রসঙ্গীত কিন্তু গীতবিতান কিন্তু রবীন্দ্রসঙ্গীত নয়, গীতবিতান এবং স্বরবিতান মিলিয়ে কিন্তু রবীন্দ্রসঙ্গীত। তাহলে গীতবিতানে লেখা থাকে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বরবিতানে কিন্তু কোথাও রবীন্দ্রনাথ ঠাকুর লেখা থাকে না। তাহলে স্বরবিতানে যারা স্বরলিপি রচনা করেছেন, অর্থাৎ রবীন্দ্রনাথের কাছ থেকে যারা সুর শুনে সেটাকে সংরক্ষণ করেছেন, তাদের কেন আমরা জানবো না? দুই একজনকে জানা যেত, দীনেন্দ্রনাথ ঠাকুর অনেক বেশি করেছেন, শৈলজারঞ্জন মজুমদার, শান্তিদেব ঘোষ এরকম, কিন্তু আমি আবিষ্কার করেছি এরকম 37 জনকে। বাহ, এবং বিশাল আমি এটাও সংখ্যা। আবিষ্কার করেছি রবীন্দ্রনাথ একটি গানের শুধু স্বরলিপি করেননি, একাধিক গানেরও করেছে। কিন্তু স্বরলিপি কমিটি যখন রবীন্দ্রনাথ মারা যাওয়ার পরে যখন স্বরলিপি কমিটি তৈরি হলো, তখন তারা এই সমস্ত স্বরলিপি থেকে কী নিয়মে, ব্যাখ্যা নেই কোনো, সৌমেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কেন ব্যাখ্যা নেই, কী নিয়মে যে সেই মানে কোন স্বরলিপিগুলোকে রক্ষা করা হয়েছে সেটা কিন্তু ওখানে আমরা এখনো সেই ব্যাখ্যাটা পাই না। এটা একটা দুর্ভাগ্যের জায়গা। আপনি এই পুরো গবেষণা করতে আসলে কত সময় ধরে এই গবেষণাটা আসলে হয়েছে? দীর্ঘ সময় ধরে, ধরুন 5 থেকে 7 বছর তো লেগেই ছিল, কারণ আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছিল। আমি তখন কলকাতার বাইরে দিল্লিতে চাকরি সূত্রে পোস্টিং ছিল। তারপরে কলকাতার দূরদর্শনে এর উপর একটা অনুষ্ঠান হয়েছিল দীর্ঘ 12টা এপিসোডের। আমি ছিলাম, কলকাতার বিভিন্ন শিল্পীরা ছিলেন আমার সাথে, মানে সঞ্চালনায় ছিলেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। সেইটা হওয়ার পরে সাহিত্য সংসদ থেকে একটা বই প্রকাশিত হয়েছিল, এবং আমি মনে করি এটা আমার সমস্ত শিল্পীদের কাছে একটা বিনীত অনুরোধ, শিল্পীদের কাছে, রবীন্দ্রনাথের গান যারা গাইছেন, যে কারণে আমরা গানটা শুনছি এবং যে কারণে আমরা গানটা গাইতে পারছি, তাদের নামটা অন্তত স্মরণ করুক সকলের সামনে। নিশ্চয়ই, এটা মনে হয় কারণ আমরা শিল্পীদের নাম জানি, স্বরলিপিকারদের নাম জানি না, কিন্তু তাদের জন্যই কিন্তু আমরা গানটা শুনছি এবং গাইতে পারছি। নিশ্চয়ই, মানে পেছনের মানুষ যারা, তারা আড়ালেই ব্যাক এন্ডে থেকে যারা গেছে। থাকেন, তাদেরকে নিশ্চিতভাবে কাজ হচ্ছে তাদের নামটা সামনে নিয়ে আসে। আমিও কখনো এভাবে চিন্তা করি নাই যে স্বরলিপিকার এইভাবে। আরেকটা জায়গায় একটু যেতে চাই, আপনাকে সাধুবাদ জানাই যে আপনি ভারত থেকে এসে আমাদের এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা অনুষ্ঠান করলেন। যেহেতু আপনি রবীন্দ্র নিয়ে গবেষণা করেন, আমাদের নতুন প্রজন্ম যারা, আমি জানি না সেটা ভারতবর্ষ খুব আলাদা কিনা, আমার ধারণা কাছাকাছি বাংলাদেশের যারা আছে, এদের ভেতরে রবীন্দ্রনাথকে আরও কি করে পরিচিত করানো যায়, চিন্তাটাকে আরও বেশি নিয়ে যাওয়া যায়? দেখুন, রবীন্দ্রনাথকে নিয়ে এখন যেটা হচ্ছে সেটা অধিকাংশ ক্ষেত্রেই গান শুধু হচ্ছে। রবীন্দ্রনাথ কিন্তু গান লেখেননি,
আরও অনেক কিছু করেছেন। আমরা কিন্তু গান ছাড়া আর কোনো জায়গায় রবীন্দ্র চর্চা করি না, সাধারণত করি না, সরকারিভাবেও করি না, বেসরকারিভাবেও করি না। আমরা কোনো একটা অনুষ্ঠানে গেলে দেখি যারা গান করছে তাদেরকে খুব হাততালি দেওয়া হচ্ছে, কিন্তু যিনি বলছেন তার কথা শুনছেন হয়তো, কিন্তু তিনি হাততালি পাচ্ছেন। আমি হাততালির পক্ষে না, রবীন্দ্রনাথের পক্ষে ছিলেন না। কিন্তু এই যে আমাদের ভেতরে একটা বোধ, শুধু গানটাই রবীন্দ্রনাথের চর্চা, আমি এটাকে বিশ্বাস করি না। জি। রবীন্দ্রনাথের চিঠিপত্রের মধ্যে রবীন্দ্রনাথকে জানা যায়, এই জানানোর প্রয়োজন আছে, এবং সেটা সরকারিভাবে প্রয়োজন আছে। এবং যারা ধরুন বিভিন্ন জায়গায় রবীন্দ্রসঙ্গীতের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেখানে আমার আবারও একটা অনুরোধ যে সেখানে একটা করে লাইব্রেরি হোক, যা কিনা রবীন্দ্রনাথের গান কেন্দ্রিক বিভিন্ন পত্র পত্রিকা থেকে বইপত্র যারা লিখেছেন, রবীন্দ্রনাথ নিজেও লিখেছেন, সমস্ত সেগুলো থাকুক এবং আলোচনা হোক, গানের সাথে সেই আলোচনা হোক। রবীন্দ্রনাথের গান কিন্তু শুধু গান নয়, গানের মধ্যে ভাব আছে, রবীন্দ্রনাথের দর্শন আছে। এটা আমাদের বুঝতে হবে। ভারতবর্ষে যেহেতু একটা বড় জায়গা এবং বিভিন্ন জাতি সেখানে আছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা অনেক বেশি কষ্টের, কারণ সেখানে ইংরেজি প্রভাব আছে, হিন্দির প্রভাব আছে। তো আমি চাই বাংলাদেশে রবীন্দ্রনাথের চর্চাটা যেভাবে সুস্থভাবে হচ্ছে, সেই সুস্থতাটা যেন বজায় থাকুক। বাংলাদেশে রবীন্দ্রনাথ কিন্তু আন্দোলনের, জি। আর ভারতে রবীন্দ্রনাথ কিন্তু বিনোদনের। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আসলে এটা বলার জন্য যে বাংলাদেশের রবীন্দ্রনাথ আন্দোলনের, কারণ আমাদের আসলে শুদ্ধ সাংস্কৃতিক চর্চার কথাই যখন আমরা বলি তখনই কিন্তু আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলের বাইরে কিন্তু না। তো সেখানে কিন্তু তাদের যে অবস্থানটা আছে সেটাকে আর আপনার কথাটা আরো অনেক বেশি সুদৃঢ় করলো। জাস্ট ছোট্ট একটা প্রশ্ন আপনাকে শেষে করতে চাই, এই যে রবীন্দ্রনাথ একটা ইনস্টিটিউশন, রবীন্দ্রনাথ একটা সমুদ্র, এখন অনেক কিছু অজানা আছে। আপনার কাছে কি পুরো আপনার গবেষণার সময় মনে হচ্ছে যে অন্য কোনো আঙ্গিকে এখনো আসলে আমরা রবীন্দ্রনাথকে জানতে পারিনি? নিশ্চয়ই, নিশ্চয়ই। যেটা সবচেয়ে বেশি আমার মনে হয়েছে, যেটা নিয়ে আমি কাজ করছিও, শুরু করেছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের চিঠিপত্রের মাধ্যমে রবীন্দ্রনাথকে জানা। কারণ রবীন্দ্রনাথের জীবনী অনেকে লিখেছেন, নিজে লেখেননি, কিন্তু যে দুটো জীবনী আমরা পাই সেটা তার 25 বছর বয়সের এবং একটি 17 বছর বয়স অবধি, সেটা ছেলেবেলা এবং জীবন স্মৃতি। কিন্তু এই যে 80 বছরের জীবনটা আমরা কোথায় পাবো? ওই চিঠিপত্রের মধ্যে লুকিয়ে আছে। 7,500-এর উপরে চিঠিপত্র এখনও অবধি আবিষ্কৃত হয়েছে বাংলায়। ওই চিঠির মধ্যে কিন্তু তিনি সমস্ত কিছু লিখে গেছেন। এই চিঠিপত্রটা আমার মনে হয় এখনো অধরা রয়েছে। এটা একটা অধরা মাধুরী। এবং এই চিঠিটা আসলে খুবই ব্যক্তিগত একটা জায়গা, যে একটা মানুষের সাথে আরেকটা মানুষের বন্ধন, এবং তার পাশাপাশি আমরা চিঠিতে তো আসলে সব ধরনের ভাবও আসলে প্রকাশ করি, কি হচ্ছে, কি ভবিষ্যতের জন্য ভাবছি, মানে আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একসাথেই কিন্তু একটা চিঠির পাতায় থাকে। এবং প্রীতম সেনগুপ্ত, আপনি যেটা বললেন, এটা গবেষকদের জন্য একটা নতুন জায়গা হতে পারে, বড় জায়গা, মানে এটাও একটা জায়গা। সেটাও আমি বলে রাখি যদি সময় থাকে, সেটা হচ্ছে যে এই চিঠিপত্র এখনো অবধি যা প্রকাশিত হয়েছে সবই রবীন্দ্রনাথের লেখা, কিন্তু রবীন্দ্রনাথকে যারা লিখেছেন তাদের চিঠিপত্র কিন্তু কম বেরিয়েছে। যখন একটা গবেষণা হয় তখন কিন্তু বৃত্তটা পুরোটা হওয়া উচিত। ধরুন আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, তার উপরে আমি আপনাকে উত্তর দিচ্ছি, বা উনি করেছেন, ওনার উপরে উত্তর দিচ্ছি। ওনার প্রশ্নটা যদি আমি না জানতে পারি তাহলে আমার উত্তরটার কিন্তু সম্পূর্ণ হয় না। নিশ্চয়ই, নিশ্চয়ই। ফলে রবীন্দ্র চর্চার জন্য রবীন্দ্রনাথের চিঠিপত্রগুলো যেমন দরকার, যারা লিখেছিলেন তাদের চিঠিটাও প্রকাশ করা প্রয়োজন আছে। তো এখানে কি আপনার গবেষণা করার ইচ্ছা আছে? এই যে আঙ্গিকটা আছে রবীন্দ্রনাথের চিঠিপত্র, আমি কিছু কাজ শুরু করেছি, দেখা যাক মানে সেই কাজটা কত দূর আমি করতে পারি। অল্প কথায় যদি একটু বলেন যে বাংলাদেশের তরুণরা যারা দেখছে, আমাদের প্রচুর প্রবাসী, আমরা বলি যে ইয়াংস্টার যারা আছে, তারাও অনেক সময় এখন তো অন্য টাইম জোনে থাকার কারণে নর্থ আমেরিকাতে এই শোটা এখন সন্ধ্যায় দেখে, তো তাদের জন্য কোনো আপনি মেসেজ দিতে চান? হ্যাঁ, মেসেজ একটাই দিতে চাই যে এখন তো এত প্রযুক্তিগতভাবে এত উন্নত হয়ে গেছে, এত দ্রুত হয়ে গেছে, ফলে তরুণ প্রজন্ম তার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করছে।
রবীন্দ্রনাথ তাদের কাছে একটু প্রাচীন হতে পারে, কিন্তু তরুণ প্রজন্মের যখন বয়স বাড়বে তখন কিন্তু তাদের আশ্রয় রবীন্দ্রনাথই হবে। ফলে রবীন্দ্রনাথকে পাশাপাশি রবীন্দ্রনাথের গান শুনুক তারা, রবীন্দ্রনাথের কিছু কিছু বইপত্র পড়ুক, এবং তার মাধ্যমেই কিন্তু আমাদের এই যে জাতিসত্তা, বাংলার এই যে জাতিসত্তা, এই জাতিসত্তাটা কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে আছে, এবং মানবতার যে একটা ব্যাপক ব্যাপ্তি সেটাও কিন্তু রবীন্দ্রনাথ আমাদের দিয়ে গেছেন। এটা আমি সকলের কাছে অনুরোধ রাখবো, বিনীত অনুরোধ রাখবো যে এটা যেন আমরা করতে পারি। এবং এই জায়গাতে তো দাদা আপনি একটা কথা বললেনই, এটা আসলে আমিও রুনিয়া চিন্তা করে পারি নাই যে প্রীতম সেনগুপ্ত এভাবে বলবেন যে আমরা নিজেদের জায়গা থাকি দেখে হয়তো নিজেদেরকে দেখতে পারি না। আমিও ভেবেছি দাদা হয়তো বলবেন যে ঢাকা আর বাংলাদেশে অনেক উন্নতির দরকার, তিনি কিন্তু বলেছেন বাংলাদেশ এই জায়গাটাতে অনেক বেশি দৃঢ় অবস্থানে আছে, আন্দোলন করছে, আমরা চাই এটা যেন বজায় থাকুক। তো আমরা অনেক সাধুবাদ জানাই আপনাকে, এবং আমরা চাই বজায় থাকুক শুধু না, আমরা যেন এই জায়গাতে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারি, আমরা এই প্রত্যাশা করি। এবং আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমারও ভালো লাগলো আপনাদের সাথে আলোচনা করে। আপনারা ভালো থাকুন, বাংলাদেশের মানুষ বাংলা নিয়ে গর্ব করুক। অসংখ্য ধন্যবাদ।